বিশ্ব বাংলা 24 টেলিভিশনের জানা অজানা অনুষ্ঠানের আজকের চতুর্থ পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠানের শুরুতেই আমি এই মহান ভাষা দিবসের প্রাক্কালে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি প্রবাসীদের পক্ষ থেকে, সমস্ত বাঙালি বাংলা ভাষাভাষী মানুষের পক্ষ থেকে। একই সাথে এই বাঙালির রক্তদানের 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষায় পরিণত করার জন্যে কানাডার ভ্যানকুভারের দুই প্রবাসী রফিকুল ইসলাম এবং আব্দুস সালামের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের উদ্যোগকে ফলপ্রসূ করার জন্য বাংলাদেশের জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় সময় উপযোগী সিদ্ধান্তের যে ফলেই জাতিসংঘে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পরিণত হয়েছে বাঙালির 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস। আমি আজকে আমাদের আলোচনার মূল বিষয়গুলো হচ্ছে, আপনারা জানেন যুক্তরাষ্ট্রে ট্যাক্স মৌসুম শুরু হয়েছে। গত বছরের আয় ব্যয়ের হিসাব সাবমিট করা কাজ শুরু হয়েছে মধ্য জানুয়ারিতে, তা চলবে এপ্রিলের সম্ভবত 24 তারিখ পর্যন্ত। তার পরিপ্রেক্ষিতে প্রবাসীদের কি করতে হচ্ছে এবং কি কি সুযোগ সুবিধা কিভাবে তারা নিতে পারেন সেসব বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আজকে আমাদের অতিথি হিসেবে এসেছেন, আমাদের সাথে যুক্ত হচ্ছেন নিউ ইয়র্কের খ্যাতনামা সিপিএ সারওয়ারুজ্জামান চৌধুরী। আমি সারওয়ারুজ্জামান চৌধুরী সিপিএ কে স্বাগত জানাচ্ছি বিশ্ব বাংলার 24 টেলিভিশনের পক্ষ থেকে। ধন্যবাদ লাভলু আনসার, আপনার সুন্দর বিগিনিং এর জন্য। আসলেই এই বৈরী আবহাওয়া এবং যতই থাকুক, আমরা কিন্তু প্রতীক্ষা করছি 21শে ফেব্রুয়ারি সে মহান দিবসকে সামনে রেখে, মহান দিবসে যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা রেখে আমরা আজকের অনুষ্ঠান আপনি যেভাবে সূচনা করলেন, আপনাকে ধন্যবাদ। বিশ্ব বাংলার সব দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আশা করছি আমরা আপনাদের সাথে কিছুক্ষণ সময় কাটাতে পারবো। যেমন লাভলু আনসার বললেন যে বর্তমান এখন যে সময় চলছে এটা হচ্ছে গত বছরের হিসাব নিকাশ দেওয়ার পালা। আসলে ঠিকই বলেছেন, এখন কিন্তু আমাদের একটা বছর 2021, 2020-এ আমরা প্যান্ডেমিকের ভিতর দিয়ে গিয়েছি। 2021-এ আমরা প্যান্ডেমিক যদিও পুরোপুরি যায়নি, তবু মন্দ ভালোর মধ্য দিয়ে আমরা কেটেছি। আমরা ভ্যাকসিন নিয়েছি এবং বর্তমানে আমরা চাচ্ছি সুন্দর স্বাভাবিক জীবনের দিকে আমরা ফিরে যেতে পারবো। তাই যে সূচনার লগ্নে আপনি যেটা বললেন যে গত বছরের হিসাব নিকাশ, আসলে আমরা যে গত 2 বছরে যে ভয়ভীতি এবং বিভিন্ন ধরনের উত্থান পতনের মধ্যে দিয়ে আমরা গিয়েছি, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের যে সমস্ত ক্ষতি হয়েছে তারা কিভাবে ঘুরে দাঁড়াতে পারবে, বিভিন্ন ক্ষেত্রে সরকারি অনুদান, ব্যক্তিগত পর্যায়ে এবং ব্যবসায়িক পর্যায়ে যে সরকারি অনুদান এবং অন্যান্য ঋণ সুবিধা সবকিছু মিলিয়ে এই বছরের কিন্তু ট্যাক্স সিজনটা একটু কমপ্লিকেটেড, অর্থাৎ একটু জটিল হয়েছে। কারণ মানুষ অনেক কিছু পেয়েছেন, অনেক কিছু হারিয়েছেন। তার মধ্যেও আমরা যে সরকারি অনুদানগুলো পেয়েছি, বিভিন্ন ধরনের কিছু কিছু কাজ আমরা করেছি, আর আনএমপ্লয়মেন্ট পেয়েছি, সব মিলিয়ে এই বছর ট্যাক্স রিটার্ন করার সময় আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে যে সবাই সজাগ থাকবেন। প্রত্যেকটা ব্যাপারে, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে যে সমস্ত কাগজপত্র দরকার সেই কাগজপত্রগুলো পাওয়ার জন্য আপনারা নিজেদেরকে সজাগ করবেন, পরিবারের অন্যান্য সদস্যদেরকে সবাইকে বলবেন। যেমন ধরেন আপনার একটা পরিবার, আপনার পরিবারের মধ্যে আপনি কাজ করেন, আপনার স্ত্রী কাজ করে, ছেলেমেয়েরা কাজ করতে পারে, নাও করতে পারে, স্কুলে যেতে পারে, কলেজে যেতে পারে, তাদের বিভিন্ন ধরনের কাগজপত্র কিন্তু লাগতে পারে। এবং আপনারা যারা ট্যাক্স পেয়ার, আমরা যারা ট্যাক্স পেয়ার,
আমাদের কিন্তু প্রত্যেককেই জানতে হবে যে গত বছরে আমরা কি কি পেয়েছি। গত বছরের কথা বলতে গেলে যেমন ধরা যায় যে আমরা চাইল্ড ট্যাক্স ক্রেডিট অ্যাডভান্স যেটা বলা হয় অগ্রিম যেটা সেটা পেয়েছি। তারপরে আমরা অনেক সময় গ্র্যান্ট পেয়েছি, অনেক সময় কোভিড এর জন্য নিউ ইয়র্ক স্টেটের গ্র্যান্ট পেয়েছি। এই সমস্ত জিনিসগুলা আপনার জানতে হবে আপনার কাছে কাগজ তথ্য এসেছে কিনা, এবং সেই তথ্য যদি এসে থাকে তাহলে সেই কাগজপত্রগুলা সংগ্রহ করবেন। আপনি যেখানে যেখানে কাজ করেছেন সেই বিভিন্ন জায়গা থেকে আপনার কাগজগুলো এসছে কিনা, আপনার W2 এসেছে কিনা, আর আপনি যদি আনএমপ্লয়মেন্ট পেয়ে থাকেন আপনার আনএমপ্লয়মেন্ট আপনি পেয়েছেন কিনা, সেই কাগজপত্র যদি না এসে থাকে আপনি অপেক্ষা করতে হবে। তবে একটা জিনিস বলে রাখা ভালো, এখন কিন্তু প্রত্যেকটা বিষয়ে আইটি এবং আপনার যে টেকনোলজি অনেক হেল্পফুল। যেমন ধরেন আপনি যদি আনএমপ্লয়মেন্টের কাগজপত্র না পেয়ে থাকেন তাইলে আপনি এখন কি করবেন, আপনি আপনার ফোনের যে অ্যাপ আছে সেই অ্যাপের ভিতর দিয়ে আপনি আপনার যে আপনার স্টেটমেন্ট আনএমপ্লয়মেন্ট স্টেটমেন্টটা বের করে আনবেন। শুধু এটা নয়, অন্যান্য অনেক ক্ষেত্রেই আপনি যে গভর্নমেন্ট এবং বিভিন্ন স্টেট এজেন্সিগুলোর যে অ্যাপ আছে সেই অ্যাপ ব্যবহার করে আপনার তথ্যগুলো আপনি জেনে নিতে পারবেন। কারণ আমরা এখনো জানি যে মোটামুটি প্রায় 6 মিলিয়ন ট্যাক্স রিটার্ন এখনো আনপ্রসেসড রয়ে গেছে গত বছরের, অর্থাৎ 2020। সুতরাং আইআরএস একটা ব্যাকলগের মধ্যে আছে। সুতরাং এই ব্যাকলগের ভিতরে আপনি যদি সম্পূর্ণ তথ্য না দিয়ে যদি ট্যাক্স ফাইল করেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনারটাও সেই 21-এরটাও আবার ব্যাকলগের মধ্যে চলে গেছে, অর্থাৎ আপনার এটা আবার প্রসেস হচ্ছে না। সুতরাং আমি বলতে চাই যে অত্যন্ত সাবধানতার সাথে আপনার প্রত্যেকটা কাগজপত্রের হাতে নিয়ে ট্যাক্স প্রিপেয়ারার যার যিনি আছেন তার কাছে যেতে হবে। সুতরাং আমি বলতে চাই আপনারাও অপেক্ষা করুন, কাগজপত্র না আসলে সেটার জন্য অপেক্ষা করুন। আপনার যদি ছোট বাচ্চা থাকে তাদের আর্ন ইনকাম, তাদের যে চাইল্ড ক্রেডিট আপনি পেয়েছেন কিনা সেটা আপনি জেনে নিন। অনেকেই হয়তো অ্যাডভান্স ক্রেডিটটা কিছু পেয়েছে, যাদের 6 মাস না পেয়ে থাকেন তারা কিন্তু এটা ক্লেম করতে হবে। সুতরাং আমি জানি আপনারা যারা যারা এই অনুষ্ঠানটা দেখছেন আপনারা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন, এবং সামনের দিকে আমরা যে আলোচনার মাধ্যমে আরো কিছু জিনিস জানবো। লাভলু আনসার বিভিন্ন ওনার হয়তো নিজস্ব কিছু প্রশ্ন থাকতে পারে আপনাদের পক্ষে হয়ে, আমরা চাইবো না, প্রশ্ন এটা না, এটা হলো এটার জানার মোটামুটি জবাব বিষয়। দিতে। জানার জি বিষয়। আপনি যথার্থই বলেছেন যে গত বছর অনেকেই বেকার ভাতা গ্রহণ করেছেন, অনেকে পিপিপি লোন নিয়েছেন, এবং ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে অনেকে নানান সুযোগ সুবিধা পেয়েছেন। এইসব বিষয়ে যথাযথভাবে যদি রিটার্নে যদি সেগুলি উল্লেখ না করে, সেই ব্যাপারে আপনারা পরামর্শ দিচ্ছেন যাতে সবাই সতর্কতার সাথে করে, তা না হলে অনেক জি বিপদ হতে পারে। আরেকটা বিষয় এর সাথে আমি জানতে চাচ্ছি, আপনি যেমনটি বলেছেন চাইল্ড ট্যাক্স ক্রেডিট অনেকে পেয়েছেন, ক্রেডিট। আবার আবার নতুন করে পাবেন কিনা সেটার ব্যাপারে কোনো আশাব্যঞ্জক খবর আপনার কাছে আছে কিনা সেটা আমরা জানতে চাচ্ছি। অনেক মানুষ আমাদের কাছে জানতে চেয়েছে আপনার মাধ্যমে। আর আমি এই সুযোগে আমাদের দর্শক শ্রোতাদের জানিয়ে রাখতে চাই যে আজকে আমাদের অতিথি চৌধুরী সারোয়ারুজ্জামান চৌধুরী সাহেব কিন্তু এই সাম্প্রতিক সময়ে এই কারণে সরকার প্রদত্ত যত সুযোগ সুবিধা দিয়েছে, অনেকেই সেগুলি নিতে সক্ষম হয়নি, কিন্তু এই সরওয়ারুজ্জামান সাহেবের শরণাপন্ন হওয়ার পর অনেকেই তা গ্রহণে সক্ষম হয়েছে। সুতরাং এই ব্যাপারে অনেকেই কিন্তু আমাদের এই বিশ্ব বাংলা 24 টেলিভিশনের মাধ্যমে সিপিএ সাহেবকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন, এবং সামনের দিনে তারাও আরো তার আন্তরিকতাপূর্ণ সহযোগিতা যাতে অব্যাহত থাকে, অর্থাৎ যাতে আমাদের যারা করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত, তাদের জন্য ফেডারেল এবং স্টেট প্রশাসনের যে সুযোগ সুবিধে সেগুলো যাতে যথাযথভাবে তারা পেতে পারে, সেই জন্য তারা আপনার সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছে। আরেকটা বিষয় আমি এই সময় আপনার কাছে জানতে চাইবো, যে যারা বেকার ভাতা নিয়েছে
ইতিমধ্যেই অনেকের কাছে লেবার ডিপার্টমেন্ট থেকে, বিশেষ করে নিউ ইয়র্কের শ্রম দপ্তর থেকে ইমেল আসতেছে যে তারা যেন তাদের বিবরণীটা সঠিকভাবে দেয়। অর্থাৎ হয়তো লেবার ডিপার্টমেন্টে অভিযোগ পেয়েছে কিংবা সন্দেহ হয়েছে বেকার ভাতা যারা নিয়েছেন, আবার অপর দিকে তারা হয়তো ক্যাশে নগদে অন্য জায়গায় কাজ করেছেন কিংবা কোনো একটা সন্দেহের উদ্রেক হয়েছে বলেই তাদের কাছে ইমেল পাঠানো হচ্ছে। এ ব্যাপারে নিশ্চয়ই আপনার কাছে আরো বিস্তারিত ইনফরমেশন আছে, সেগুলি যদি জানান তাহলে যারা এর ভিকটিম অথবা চিঠি পেয়েছেন কিংবা পাবার আশঙ্কা রয়েছে তাদের জন্য সুবিধা হবে। সরোয়ার ভাই। হ্যাঁ, ধন্যবাদ লাভলু আনসার। আসলে আম, যারা যারা এই সমস্ত সরকারি অনুদান, সরকারি সহায়তা সবকিছুর ব্যাপারে কিন্তু এক একটা নীতিমালা আছে। সেই নীতিমালার উপর ভিত্তি করে যারা কাজ করেছেন, আমরা যাদেরকে হেল্প করেছি, তারা স্বীকার করছেন, তারা আমাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছেন। সেজন্য আমিও তাদের প্রতি কৃতজ্ঞ। কারণ আমরা আমরা সমাজে আমরা চাই যে আমরা যদি হেল্প করতে পারি, তাদেরকে যদি একটা ভালো পরামর্শ দিতে পারি, সেটাই আমাদের সফলতা। আর তারা যদি আমাদের দ্বারা যদি কিছু উপকৃত হয়, সেটাই হচ্ছে আমাদের একটা আনন্দের বিষয়। এখন যেটা বলতে চাই, এই যে মনে করেন গত বছর যারা যারা আনএমপ্লয়মেন্ট, অথবা গত বছর বলেন তার আগেও বলেন, অনেকে আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করেছেন, অনেকে আনএমপ্লয়মেন্ট পেয়েছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে এখন কিন্তু অনেকেই চিঠি পাচ্ছেন। এখন কেন, এটা শুরু হয়েছে 2021 থেকে, বিভিন্ন জন চিঠি পাচ্ছেন যে অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত আপনার যোগ্যতা হারিয়েছিলেন, আপনি অসুস্থ ছিলেন না, অথবা বিনা কারণে আপনি কাজে অনুপস্থিত ছিলেন। এই ধরনের চিঠিগুলো যখনই আসবে, তখন এটার জন্য আসলে করার কিছু নাই। এটা করার কিছু যেটা আছে সেটা হচ্ছে যে আপনার সম্পূর্ণ তথ্যটাকে, আপনি যেটা সত্যি সেই গল্পটা অথবা স্টোরি, আপনার যে সিচুয়েশন, সেটা সেটা প্রেজেন্ট করে আপনার বিচারকের কাছে যাওয়া যে আমার আর্জি হচ্ছে এটা, এবং আমরা এটা আমি এটা মওকুফ করতে চাই। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এটা মওকুফ হয়েছে, এবং এটা খুবই ভালো খবর। কারণ সত্যিকার অর্থে যারা কোভিডে আক্রান্ত ছিলেন, তাদের পরিবারে যারা ছোট বাচ্চা ছেলে ছিল অথবা ছেলে মেয়ে ছিল, তাদের নিরাপত্তার খাতিরে যারা কাজে যান নাই, সমস্ত প্যান্ডামিকের জন্য অনেকগুলো আইন ছিল যেটা যেটা নর্মাল আনএমপ্লয়মেন্ট ডিপার্টমেন্টের আনএমপ্লয়মেন্ট বেনিফিটের জন্য প্রযোজ্য নয়। সুতরাং আপনারা যারা এই সমস্ত চিঠি পাবেন, একজন অভিজ্ঞ লোকের কাছে যাবেন, তাদের মাধ্যমে করাবেন। এটা আমি বিস্তারিত ওখানে বলছি না, তাদের মাধ্যমে এই সমস্ত জিনিসগুলো করাবেন। আর যেটা আমি আরেকটা জিনিস যেটা সবাইকে বলতে চাই, আমাদের কমিউনিটির মধ্যে সেলফ এমপ্লয়মেন্টের সংখ্যা অনেক বেশি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা প্রফেশনাল, আমরা দেখি সেলফ এমপ্লয়মেন্ট, যারা ট্যাক্সি চালান, যারা প্রফেশনাল ফটোগ্রাফার, যারা একজন পানের দোকান, সবকিছু যে যে ক্ষুদ্র ব্যবসা, সবাই ক্ষুদ্র ব্যবসা, আমরাও ক্ষুদ্র ব্যবসা করি। এই সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু গত বছর বিভিন্ন জায়গা থেকে সহায়তা পেয়েছেন। এসবি এর মাধ্যমে পেয়েছেন, পিপিপি লোন পেয়েছেন, তারপরে মনে করেন যে নিউ ইয়র্ক স্টেট কোভিড গ্র্যান্ট পেয়েছেন, রেজিলিয়েন্স গ্র্যান্ট পেয়েছেন। এই সমস্ত, আবার যারা রেস্টুরেন্ট, তারা কিন্তু আরএফএফ পেয়েছেন, রেস্টুরেন্ট রিভাইটালাইজেশন প্রোগ্রামের অর্থ পেয়েছেন। আবার তারা অনেক সময় যে গ্রাব হাব, উবার, এদের কাছ থেকে গ্র্যান্ট পেয়েছেন। সুতরাং আপনারা যারা গ্র্যান্ট পেয়েছেন, তারা কিন্তু মনে রাখতে হবে যে তারা কোন 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 গ্র্যান্ট তারা পেয়েছেন। যে সমস্ত অর্থগুলো ফেরত দিতে হবে না, কিন্তু সেই সমস্ত অর্থগুলোর উপরে কিন্তু একটা ট্যাক্সের ইমপ্লিকেশন, অর্থাৎ ট্যাক্সের কিছুটা কার্যকারিতা আছে। যেমন ধরুন, যারা কোভিড-19 নিউ ইয়র্ক স্টেট থেকে গ্র্যান্ট পেয়েছেন, তারা কিন্তু মনে রাখবেন যে আপনারা যে তাদের কাছ থেকে একটা 1099 জি আপনারা পেয়েছেন। এখন 1099 জি কিন্তু এটা কিন্তু আইআরএস এর কাছে এটা কিন্তু ট্যাক্স যোগ্য, অর্থাৎ এটা ট্যাক্সে আপনার ইনক্লুড করতে হবে। সুতরাং আমার বেশিরভাগ ক্ষেত্রে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমরা অনেককেই সহায়তা করেছি এই গ্র্যান্ট পেতে। এখন তাদেরকে বলছি যে আপনারা চিঠিটার জন্য অপেক্ষা করবেন। চিঠি না এনে কিন্তু আমরা ধারণা করতে পারবো না আপনি পেয়েছেন কিনা। আপনি না পেয়ে থাকলে সেটা কোনো কিছু করতে হবে না। যদি পেয়ে থাকেন, সেই কাগজটা আপনার নিয়ে আসতে হবে, কারণ এটা নিউ ইয়র্ক স্টেটে ট্যাক্সেবল না হলেও এটা কিন্তু আইআরএস এর কাছে ট্যাক্স দিতে হবে। আর অন্যান্য ক্ষেত্রে লাভলু আনসার সাহেব বলছেন যেমন যে পিপিপি। চাইল্ড ট্যাক্সের ব্যাপারে, চাইল্ড ট্যাক্স ব্যাপারে অনেকে হাফ অর্থাৎ অ্যাডভান্সটা পেয়েছেন। অ্যাডভান্সটা পাওয়ার পরে আপনারা আইআরএস এর কাছ থেকে চিঠি পেয়েছেন। সুতরাং আমরা যেটা করি সেটা হচ্ছে যে যারা গ্র্যান্ট পেয়েছেন, তাদের যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেয়েছেন,
তাদেরকে জিজ্ঞেস করি যে আপনারা পেয়েছেন কিনা। অনেকেই হয়তো বলে যে আমার তো চিঠি এসেছিল, আমি এটা ফেলে দিয়েছি। সুতরাং এই সমস্ত জিনিসগুলো যাতে, খুঁটিনাটি জিনিসগুলো যাতে আর ভবিষ্যতে না হয়, সেই জন্য যারা এখনো ট্যাক্স ফাইলের করার জন্য কোন প্রস্তুতি নেন নাই, তাদেরকে বলি যে আপনারা যদি চিঠি ফেলে দেন, তাহলে কিন্তু খোঁজ নেবেন যে আপনাদের ব্যাংকে কোনো টাকা জমা হয়েছে কিনা, অথবা যদি কোনো চেক আপনাদের নামে এসে থাকে, সেই চেকটা আপনারা জমা দিয়েছেন কিনা, কতটা চেক জমা দিয়েছেন, কতটা দেন নাই। অনেক এমনও হতে পারে যে আপনার হয়তো চেক এসছিল কিন্তু আপনি জমা দেন নাই, অথবা নষ্ট হয়ে গেছে। এমন অনেক অনেক ঘটনা আমাদের নজরে এসছে যে তারা বলেছেন যে আমরা তো চেক পেয়েছিলাম, কিন্তু চেকটা বোধহয় বাচ্চারা নষ্ট করে ফেলেছে, অথবা কিছু একটা হয়েছে। সুতরাং আমাদের জানাতে হবে যে আপনারা কতটা পেয়েছেন। এগুলো কিন্তু না পেয়ে থাকলে আপনার অবশ্যই ক্লেম করার একটা সুযোগ আছে। সুতরাং এখন এবার যখন ট্যাক্স রিটার্ন ফাইল করবেন, তখন কিন্তু এই না পাওয়া অর্থের জন্য আপনারা দাবি করতে পারবেন। আরেকটা জিনিস যেটা হচ্ছে, গত বছরের প্রথম দিকে আমরা আপনারা সবাই কিন্তু থার্ড স্টিমুলাস, অর্থাৎ স্টিমুলাস চেক পেয়েছেন, যেটা হচ্ছে $1,400। সেই $1,400 কিন্তু পরিবারের যারা যারা ছিল, মোটামুটি 5 জন সদস্য হলে 5 দিয়ে গুণ করে সেই টাকাটা পেয়েছেন। 2 জন সদস্য হলে $1,400 মাল্টিপ্লাইড বাই 2, আপনারা $2,800 পেয়েছেন। এইভাবে টাকাটা পেয়েছেন। এবং দেখবেন যে যারা যৌথ পরিবার, তারা কিন্তু এই চিঠিগুলা অর্ধেক অর্ধেক করে আসছে, অর্থাৎ স্বামীর জন্য অর্ধেক ভাগ, স্ত্রীর জন্য অর্ধেক। এই জিনিসগুলো কিন্তু, এই চিঠিগুলো কিন্তু রাখবেন। এখন যদি আপনারা যদি মনে করেন যে আপনারা পান নাই, তখন কিন্তু ক্লেম করতে পারবেন। আবার আপনারা যদি পেয়েও যদি ক্লেম করেন যে না, পান পান নাই, তাহলে কিন্তু আপনার ট্যাক্স ফাইলিংটা ডিলেট হয়ে যাবে, অর্থাৎ আপনার ট্যাক্স প্রসেসিংটা ডিলেট হয়ে যাবে। আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই, আমাদের যদিও সময় কতক্ষণ আছে জানি না, যারা যারা পিপিপি লোন পেয়েছেন, তারা কিন্তু অবশ্যই পিপিপি লোনটা কিন্তু মাফ করাতে ভুলবেন না। অর্থাৎ ফরগিভনেস এর জন্য এখনই চালু করে, মানে কাজ পদক্ষেপ নেন। যিনি অভিজ্ঞ ব্যক্তি, যিনি করেন, একজন প্রফেশনাল, তার কাছে যান, এগুলো প্রসেস করেন। আর যদি আপনি ডাইরেক্টলি যদি আপনার ব্যাংক থেকে করেন, তাহলে আপনার ব্যাংকে গিয়ে এই প্রসেসিংটা করেন। যারা আমাদের এই কমিউনিটির মধ্যে কিন্তু অত বেশি পিপিপি লোন, মানে পিপি বেশি মানুষ। পরিমাণ বলতে বোঝাচ্ছি না, অর্থের দিক দিয়া অনেকেই হুম, হয়তো 10,000, 20,000, 30,000 এরকম পেয়েছেন। এগুলো কিন্তু পিপিপি লোনটা মৌকুব করা অত্যন্ত সহজ। সুতরাং আপনারা যারা ব্যাংক থেকে পেয়েছেন ডাইরেক্টলি, ব্যাংকের সাথে যোগাযোগ করলে তারাও কিন্তু এটা প্রসেস করে দেবে। আর যারা অন্যান্য ক্ষুদ্র ব্যাংক, মাইক্রো ক্রেডিট কোম্পানি থেকে নিয়েছেন, তারা প্রফেশনালের কাছে যান। সেই কোম্পানি কোথা কোথা থেকে মৌকুব করাবে, তাদের সেই লিঙ্ক থেকে আপনারা মৌকুব করাতে পারবেন। আর যদি মৌকুব না করান, মনে রাখবেন যে আপনারা বিল পেতে শুরু করবেন, অর্থাৎ আপনাদের কাছে পাওনার টাকা চলে আসবে, কল দেবে। সুতরাং এটা, আপনারা যদি এই কিস্তিগুলো মৌকুব না করিয়ে আপনারা যদি চুপচাপ থাকেন, তাহলে কিন্তু আপনাদের ক্রেডিটের উপর কিন্তু তারা এটা বসিয়ে দেবে যে আপনি ডিফল্ট করেছেন। সুতরাং এটা আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আপনারা যারা যারা পিপিপি লোন করেছেন, তারা কিন্তু পিপিপি লোনটা মৌকুব হয়েছে কিনা, প্রথমটা এবং দ্বিতীয়টা মৌকুব হয়েছে কিনা, সেটা অবশ্যই খবর রাখবেন, এবং প্রফেশনালের কাছে গিয়ে তথ্য জানবেন যে আসলে হয়েছে কিনা। আর পিপিপি লোন এই যেটা বলতে মকুবের চাই, মানে ইতে কি কন্ডিশনটা কি? কি কি শর্ত মানে পালন করলে একজন ঋণ গ্রহীতা এটা থেকে অব্যাহতি পাবে? এই শর্তগুলি অন্যতম কি? পিপিপি একটু যদি লোনের জানান। শুধুমাত্র 1,60,000 মতো যারা পিপিপি লোন নিয়েছেন পেয়েছেন। নিচে, হুম, হুম। তাদেরকে শুধু সার্টিফাই করতে হবে যে তারা এই অর্থ তাদের কর্মচারীদের বেতনের বাবদ খরচ করেছেন। এটা সার্টিফিকেশনের হুম, মাধ্যমে। পরে যদি কোনো হুম, সময় যদি এসবিএ তাদের কাছে ডকুমেন্ট চায়, সেই জন্য সেই ডকুমেন্টগুলো তাদের রাখতে হবে। এটাই হচ্ছে শর্ত। সুতরাং এটা খুবই, আর যারা সিঙ্গেল পার্সন, অর্থাৎ যারা একজন ট্যাক্সি হুম, চালায়, তার মনে রাখতে হবে যে এই জি, টাকাটা, যে পিপিপি, ওই যে যখন আনএমপ্লয়মেন্ট চলছিল, তখন হুম। তখন আনএমপ্লয়মেন্টের না গিয়ে সে তার নিজের খরচের জন্য ব্যবহার করেছিল। এই সমস্ত জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এবং এটা সার্টিফিকেশন, শুধুমাত্র সাক্ষ্য দিতে হবে যে আমি এটা, যে যেই শর্তে আমাকে লোনটা দেওয়া হয়েছে, সেই শর্তে আমি খরচ করেছি। আর একটা এখন কথা সেই যেটা শর্ত বলতে যারা চাচ্ছিলাম, লঙ্ঘন করবে, জি বলেন, এই বলেন। এই শর্ত যারা লঙ্ঘন করবে, ওইখানে নোটের মধ্যে লেখা আছে, আপনি যখন সাইন করেছিলেন, ডকুমেন্টটা যখন আপনি সিগনেচার দিয়েছিলেন, ওখানে কিন্তু স্পষ্ট লেখা আছে এটা, যে এটা যদি আপনি লঙ্ঘন করেন, তাহলে এটা অটোমেটিক্যালি এটা লোনে পরিণত হয়ে যাবে, আপনার এই টাকাটা ফেরত দিতে হবে। আপনার পিপিপি ফরগিভনেস এর যে একটা ক্রাইটেরিয়া আছে, অথবা এটা যে মূল্যমান আছে, সেটা আপনি হারিয়ে ফেলেছেন, সুতরাং এটা ফেরত দিতে হবে। সিমিলারলি এসবিএ লোন, পিপিপি লোন, পিপিপি লোনটা যদিও ফরগিভেন,
কিন্তু এসবিএ লোনটা কিন্তু ফরগিভেন নয়। এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে আপনারা অর্থ নিচ্ছেন, আপনাদের সেই অর্থ যদি সঠিক জায়গায় অর্থাৎ ঠিকভাবে যদি ব্যবহার করতে না পারেন, তাহলে কিন্তু আপনাদের এটা এটা যে কোনো সময় এটা ওরা ফেরত চাইতে পারে, এসবিআই আপনাদের কাছ থেকে ফেরত চাইতে পারে। অনেকেই আমার কাছে আসেন, প্রশ্ন করেন যে আমার ব্যবসা যদি বন্ধ হয়ে যায় আমার কি হবে। আপনার ব্যবসা যদি বন্ধ হয়ে যায়, অর্থাৎ আপনি যদি সুনির্দিষ্টভাবে যদি মনে করেন যে আপনি ব্যবসাটা বন্ধ হয়ে যাচ্ছেন, অনেক ক্ষেত্রে কিন্তু এই সমস্ত লোনগুলা ব্যাংক্রাপসি করলে যে আপনি পেয়ে যাবেন নাও হইতে পারে, কারণ এটার সাথে আপনি ব্যক্তিগত গ্যারান্টর হিসেবে কাজ করেছেন। সুতরাং এটা অত্যন্ত সাবধানতার সাথে আপনার খরচ করতে হবে। আরেকটা প্রশ্ন যেটা উল্লেখযোগ্য প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আমি যদি ব্যবসা বিক্রি করে দিই তাহলে কি হবে। এখন ব্যবসা বিক্রি করে দিলে কি হবে, সেটা হচ্ছে যে আপনার ব্যবসা বিক্রি করতে গেলে প্রথমে আপনাকে ডিসক্লোজ করতে হবে যে কিনবে তাকে যে আপনার একটা লোন আছে। এখন লোনটা কার? এখন লোনটা হচ্ছে যে এসবিএ লোনটা দিয়েছে আপনার ব্যবসার উপর। এখন সেই ব্যবসাটা যদি আপনি বিক্রি করতে চান, তাহলে আপনি যে কিনতে চাচ্ছে তাকে বলতে হবে যে ভাই এটার উপরে $1,00,000 একটা লোন আছে। তখন যেহেতু এটা এসবিএ লোন, অনেকে না জেনে হয়তো আপনি বিক্রি করে দিলেন, ব্যবসাটা বিক্রি করে দিলেন, আপনি চলে গেলেন, তাহলে কিন্তু প্রথমেই আপনি আপনার ব্যবসার যেই শর্তে আপনাকে লোন দেওয়া হয়েছিল, লোনের শর্তটা ভঙ্গ করেছেন। তখন কিন্তু এসবি এর সাথে সাথে আপনার সেই টাকাটা ফেরত চাইতে পারে। এবং আরেকটা কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার এটা আর দুটা অপশন আপনাকে এসবিআই হয়তো দিতে পারে, যে বলতে বলতে পারে যে আমাদের কাছে আসো, আমরা এটা তোমার যে ব্যবসা বিক্রি করছো সেটা অনুমোদন দিচ্ছি, তবে ব্যবসা বিক্রি করার পরে এক্সকিউজ মি আমাদের টাকাটা ফেরত দিয়ে দেবা। এটা একটা হইতে পারে, অর্থাৎ এটা একটা। আর একটা হচ্ছে যে কোলাটেরাল, আপনি যদি ব্যবসা বিক্রি করে দেন, আপনি যদি চলে যান, তখন আপনার কোলাটেরাল ধরে তারা টান দিতে পারে। এই সমস্ত জিনিসগুলো আপনার অত্যন্ত মনে রাখা দরকার। এবং এটা যদি কোনোভাবে যদি আপনাদের চিন্তায় আসে যে আমরা ব্যবসা কি হবে, তাহলে একজন পরামর্শকের সাথে পরামর্শ করে কাজ করবেন। হ্যাঁ, আমরাও সেটা সবসময় আমাদের লোকজনকে, প্রবাসীদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি যে প্রতিষ্ঠিত দীর্ঘদিন থেকে যারা এই ট্যাক্স রিটার্নে কাজ করছেন, সিপিএ, তাদের সাথে নিন এবং সেই পরামর্শটা নেওয়াই জরুরি। তার কারণ গত বছর এবং তার আগের বছর অনেক ঘটনা ঘটেছে যা কারোরই জানা ছিল না, সে ব্যাপারে অনেকেরই সেই অভিজ্ঞতাও নেই। সুতরাং সিপিএ দের পরামর্শ নিয়েই ট্যাক্স রিটার্ন করার দরকার। এবং আরেকটা বিষয়, যারা বেকার ভাতা নিয়েছেন এবং যাদের কাছে লেবার ডিপার্টমেন্ট থেকে ইমেল আসতেছে 10ই মের মধ্যে কিন্তু তাদেরকে ডকুমেন্ট, বিস্তারিত বিবরণ সাবমিট করতে হবে। যদি তারা না করেন তাহলে তারপরে যত আপনি ভাতা হিসেবে নিয়েছেন তা ফেরত দিতে হবে। তাতেও যদি সাড়া না দেন তাহলে আইনগত পদক্ষেপ লেবার ডিপার্টমেন্ট গ্রহণ করবে বলে হচ্ছে। সুতরাং জটিল থেকে জটিলতর পরিস্থিতি ওভারকাম করার জন্য সবার উচিত, যারা খ্যাতনামা চিফ, যারা এই বিষয়ে সবসময় কাজ করেন, যাদের এক্সপার্টিজ আছে এবং এই যে আইনের গতি প্রকৃতির উপর যারা ধারণা রাখেন, তাদের পরামর্শ নেবেন। এটাই আমাদের কমিউনিটির সকলের কাছে উপদেশ থাকবে। এবং আমাদের আজকের অতিথি সারোয়ারুজ্জামান চৌধুরী সিপিএ সাহেবও একই আহ্বান তার মক্কেলদেরকে জানাচ্ছেন এবং আশা করব কেউ আর বিভ্রান্ত হবেন না। তার কারণ ইতিপূর্বে আমরা দেখেছি অনেকেই এই ট্যাক্স মৌসুমে আবির্ভাব ঘটে অনেকের, তারা দোকান খোলার মতো একটা কিছু খুলে তারা বলে অতিরিক্ত রিটার্ন এনে দিবে আইআরএস থেকে। নানান ধরনের লোভ দেখিয়ে সহজ সরল প্রবাসীদেরকে মানে প্রলুব্ধ করে প্রকারান্তরে কিন্তু তারা তাদের সাথে প্রতারণাই করে। ট্যাক্স রিটার্নের সময় আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, জন্ম তারিখ, যাবতীয় গোপন তথ্য ট্যাক্স প্রস্তুতকারীকে, যিনি সহযোগিতা দিতে চান, তাকে দিতে হয়। সেগুলি পরবর্তীতে দেখা গেছে যে তারা ক্রেডিট কার্ড জালিয়াতি কিংবা রিয়েল এস্টেট প্রতারকদের যে নেটওয়ার্ক আছে সেখানে তারা বিক্রি করে দিয়েছেন এবং অনেকেই এভাবে বিপদগ্রস্ত হয়েছেন। এখনো অনেকেই আদালতে দৌড়াদৌড়ি করতেছেন, অথচ তারা কিন্তু এই নিরীহ অসহায় ভিকটিম হিসেবে পরিণত হয়েছে জেনে শুনে, অতির বেশি পাবার আশায় মানে বটতলার উকিলদের মতো কিছু লোকজনের শরণাপন্ন হওয়ায়। ইতিমধ্যেই আমরা আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই আজকের এই সুযোগে, যে এই ধরনের প্রতারণার আশ্রয় গ্রহণ করার জন্য কয়েকজন বাংলাদেশি সহ
কয়েক ডজন মানুষ নিউ ইয়র্ক সিটির বিভিন্ন স্থান থেকে গত কয়েক বছরে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। সুতরাং বর্তমানে যে ট্যাক্স রিটার্ন চলছে এটা অত্যন্ত জটিল। সুতরাং আপনাকে যারা এই ব্যাপারে যারা অভিজ্ঞ এবং যারা সততার সাথে দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করছেন তাদের পরামর্শ নিয়ে এটাই আমাদের বিশ্ব বাংলার 24 টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ। আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে সরোয়ার ভাই যথার্থই বলেছেন যে গত বছরে ট্যাক্স রিটার্ন দিয়ে এখনো অনেক মানুষ তাদের চেক ফেরত পাননি। এবার কিন্তু এই মৌসুম শুরু হওয়ার আগেই আইআরএস এর কমিশনার সেই সতর্কবাণী দিয়ে বলেছেন যে তারা যেন সবাই যেন ডিজিটালে অনলাইনে সাবমিট করে তাদের রিটার্ন। সুতরাং যারা প্রতিষ্ঠিত সিপি আছেন তারা আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করে জেনেছি যে তারা অনলাইনে করছেন, সরোয়ার ভাইও নিশ্চয়ই সেটা করছেন, এবং তাহলেই তারা রিটার্নের টাকাটা তাড়াতাড়ি ফেরত পাবেন। আমি সরোয়ার ভাইয়ের কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যেহেতু আপনারা সবসময় অর্থনীতি সম্পর্কে কাজ করেন, সম্পৃক্ত রয়েছেন, আমরা জানতে পাচ্ছি আজকেও খবরে যে মার্চ মাস থেকে সুদের হার বাড়িয়ে দিবে। তো এই সুদের হার বাড়িয়ে দিলে এখন যারা বাড়ি ঘর ক্রয় করবে কিংবা অন্য কোনো মর্গেজে আছে তাদের অবস্থাটা কি হবে? এই ব্যাপারে যদি আপনি কিছু উল্লেখ করেন। এখন এখন যারা যারা অলরেডি বিভিন্ন প্রোগ্রামের মধ্যে ঢুকে গেছে, অর্থাৎ যারা লোন অলরেডি একটা লকড লোনের মধ্যে চলে গেছে, তাদের তো 30 বছরের লোন, তারা এটা এটা তাদের সেই আগের সুযোগটা গ্রহণ করতে পারবে। তবে মার্চ 1 থেকে যদি বেড়েও যায়, অত অর্থনীতির উপর হিসাব করে স্টক মার্কেট এবং অন্যান্য রিয়েল এস্টেট মার্কেটের কথা বিবেচনায় রেখে কংগ্রেস এবং অথবা ফেড এরকম একটা সিদ্ধান্ত নিবে না যে যেটাতে মার্কেট খুবই, অর্থাৎ মানুষের জনমনের একটা বিরাট একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে, সেই 2008-এর মতো ধস নামবে, এরকম আমি মনে করি না। তবে মনে করি যে শুধুমাত্র এই যে আমাদের যে একটা ইনফ্লেশন চলছে, এই ইনফ্লেশনটাকে দমন করার জন্য তারা হয়তো একটা সামান্য একটা রেইজ করতে পারে। তবে মনে রাখতে হবে যে এই সামান্য রেইজের মধ্যেও কিন্তু স্টক মার্কেট বড় ধরনের একটা রিয়েকশনে আসতে পারে, অথবা হাউজিং মার্কেটে একটু ধীর গতি আসতে পারে। কারণ আমরা মার্কেটে এত বেশি টাকা হয়ে গেছে যে আপনারা জানেন এখন রিয়েল এস্টেট মার্কেট অত্যন্ত হট মার্কেট। এখানে প্রত্যেক দিন হাজার হাজার লোক বাড়ি কিনছে, যে একটা স্বপ্নের বাড়ি আমেরিকায়। সুতরাং আমরাও চাইবো না যে এটাতে ধস নামুক এবং মানুষের সামনে বিঘ্ন হোক। সাথে সাথে লাভলান সাহেব, আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এখনো কিন্তু আনএমপ্লয়মেন্ট এবং অন্যান্য ক্ষেত্রে যদিও মানুষের কিছু জরিমানা এবং বিভিন্ন ধরনের চিঠি পাচ্ছে, কিন্তু সরকারি বিভিন্ন প্রোগ্রাম কিন্তু ছিল এবং এখনো আছে। যেমন ধরুন কিছুদিন আগ পর্যন্ত ছিল যেটা হচ্ছে যে যারা রেন্টার, তাদের জন্য, যারা বাড়ি ভাড়াটিয়া, তাদের যে প্রোগ্রাম ছিল কিছুদিন গতকালকে শেষ হলো, যেটা হচ্ছে যে আপনার ল্যান্ড ওনার, অর্থাৎ ল্যান্ডলর্ড যারা ছিল, তারা কিন্তু গতকাল পর্যন্ত তাদের মর্টগেজ যে ফরবিয়ারেন্স ছিল তার জন্য কিন্তু অনুদান পাওয়ার যোগ্য ছিল। তবে আমরা শুনেছি যে এর পরেও যদি, এই যে ডেডলাইনের পরেও যদি কেউ যদি আপিল অর্থাৎ অ্যাপ্লিকেশন করে, তাদেরটা বিবেচনায় নেওয়া হবে। এনিওয়ে, আরেকটা জিনিস যেটা আমি সবাইকে জানাতে চাই, এটা কিন্তু এখনো কিন্তু একটা প্রোগ্রাম চলছে, যেটা হচ্ছে ফার্স্ট টাইম হোম বায়ার, যারা হোম বাই করবে তাদের $100,000 পর্যন্ত গ্র্যান্টের একটা যে প্রোগ্রাম চলছে হার্ডের, অর্থাৎ হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্টের। আপনারা এই প্রোগ্রামটাও কিন্তু খতিয়ে দেখতে পারেন, যে নতুন বাড়ি কিনলে এটার কিন্তু কি বিভিন্ন প্রসেস আছে। সুতরাং এই যে $100,000 যে গ্র্যান্ট, এটা পাওয়ার জন্য ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্স, এটা পাওয়ার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে, কিভাবে প্রসেস করবেন, সেটার জন্য যারা জানেন এরকম লোকের কাছে যাবেন, এরকম প্রতিষ্ঠানের কাছে যাবেন যারা আপনাকে গাইড করতে পারবে। কারণ এখানে কিন্তু শুধুমাত্র সিপিএ এবং ট্যাক্স প্রিপেয়াররা না, এটার সাথে কিন্তু নিউ ইয়র্ক সিটির একটা একটা অংশ, অথবা নিউ ইয়র্ক সিটির একটা ডিপার্টমেন্ট কাজ করছে। তারা আপনাদেরকে হেল্প করবে, তারা আপনাদেরকে কাউন্সেলিং করবে, তারা আপনাদেরকে হাউস বাই করার জন্য সহায়তা করবে। সুতরাং আমার মনে হয় যারা এই তথ্য জানেন এবং যারা এই ব্যাপারে আগ্রহী, ফার্স্ট টাইম হোম বায়ার, অর্থাৎ প্রথমবার যারা বাড়ি কিনছেন, তাদের যে ইনকাম কিরকম, তাদের মিডিয়ান হাউস ইনকাম কত, তারা কতটা অ্যাপার্টমেন্ট কিনবেন অথবা কোন ধরনের লোকেশনে যাবেন, সবকিছু মিলিয়ে এই প্রোগ্রামটা কাজ করবে। সুতরাং আমি আশা করব যারা
নতুন প্রজন্মের যারা আছেন অথবা যারা কিছুদিন কাজ করেছেন, তাদের হাতে কিছু টাকা জমেছে, তাদের জন্য এটা কিন্তু অত্যন্ত সুখবর। কারণ নিউ ইয়র্ক সিটি $100,000 যে গ্র্যান্ট দিচ্ছে, সেটার আপনারা চেষ্টা করবেন যে এটা পাওয়া যায় কিনা। এটাও একটু এটা একটা ভালো খবর। আমরা আমরা আমি জেনেছি চাই যে মানুষকে। জি বলেন। সঠিক মানে মানে আমরা জানছি যে জ্যাকসন হাইটসে আপনার অফিস থেকে বেশি দূরে নয়, 77 স্ট্রিট এবং 37 এভিনিউ এর কর্নারের ওইদিকে ছায়া সিডিসি নামক একটা সংস্থা আছে। তারা এই ব্যাপারে প্রথমবার যারা বাড়ি ক্রয় করে তাদের জন্য এই যে একটা সুযোগ সুবিধা, $1,00,000 সহায়তা, সে ব্যাপারে তারা কাউন্সেলিং করতেছে দীর্ঘদিন থেকে। সুতরাং প্রবাসীরা জি সেখানে যেতে পারে। ছায়া সিডিসি, সেখানে বাংলা জানে এমন লোকজনও আছে, যদিও দক্ষিণ এশিয়ানরা সেটা নেতৃত্ব দেয়, কিন্তু কয়েকজন বাঙালি আছে এই ব্যাপারে আমাদের কমিউনিটির লোকজনকে পরামর্শ দেওয়ার জন্য। অবশ্যই, হ্যাঁ। না, ও তো শুধুমাত্র তেছাড়া ওইখানে ভাই না, আরো আরো যদি বেশ কোনো, কয়েকটা সেন্টার আছে। না যেটা আছে বলেন। আমাদের কাছে শুনলাম যে হাইটসে তো সবাই আছে এবং তাদের বেশ কয়েকজন আহ, মানুষ আছে ভাষার, তা ওখানে গেলে সুবিধাটা তারা নিজের ভাষায় মত করে তারা জানতে পারে। যদি কোনো পরামর্শ আপনার থাকে এই সময়ে, তাহলে আপনি বিশ্ব বাংলা 24 টেলিভিশনের মাধ্যমে উপস্থাপন করুন সরোয়ার ভাই, তাহলে খুব সুবিধা হবে। জি, জি, অবশ্যই আমরাও সহায়তা করি, মানে সহায়তা করি অর্থাৎ প্রোগ্রামটা সম্পর্কে। কারণ কিছুটা রেস্ট্রিকশন যেগুলো আছে, সেগুলো আমাদের মনে করেন যে বিভিন্ন জায়গায় সরকারি অর্থাৎ নিউ ইয়র্ক সিটির কিছু প্রতিষ্ঠান আছে যারা, অর্থাৎ তাদের অনুমোদিত কিছু প্রতিষ্ঠান আছে যারা রিয়েল এস্টেটের কাউন্সেলিং এবং কোথায় কিনবে এই ধরনের একটা প্রোগ্রাম ফুল প্যাকেজ যারা যাতে তারা নিতে পারেন, সেই জন্য এই সহায়তা কেন্দ্রগুলো খোলা হয়েছে এবং তারা আপনাদেরকে সহায়তা দিবে। এবং এর মধ্যেও যদি আপনাদের কোনো কোনো প্রশ্ন এবং আপনাদের ইনকাম ট্যাক্স এবং এই সমস্ত তথ্যাদি যাতে যদি তাদেরকে যদি দিতে হয়, তখন আপনারা আপনাদের ট্যাক্স প্রিপারেশন অথবা সিপিএ অফিস অথবা বিভিন্ন ধরনের যেখানে যেখানে ট্যাক্স ফাইল করেছেন, ওই সমস্ত জায়গা থেকে আপনারা তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন এবং সরবরাহ করলে স্টেপ বাই স্টেপ আপনারা দেখবেন যে আপনাদের স্বপ্নের বাড়ি আপনারা কিনতে পারছেন। এবং $100,000 অর্থাৎ $1,00,000, $1,00,000 আপনারা ওই যে সহায়তা, ডাউন পেমেন্ট সহায়তা যে পাবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা 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 ক্ষুদ্র নয়, এটা যথেষ্ট একটা বড় বড় ধরনের অ্যামাউন্ট। সুতরাং আশা করছি আপনারা যারা যোগ্য তারা কিন্তু এই ব্যাপারে আহ, সামনের দিকে যাবেন। আর ছেলেমেয়েরা যদি স্কুল কলেজ থেকে গ্রাজুয়েশন করে বেরিয়ে পড়ে, তাদেরকেও আপনারা হেল্প করতে পারবেন তাদের ফার্স্ট টাইম হোম বায়ারের জন্য, বায়ার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। আর তো এই ক্ষেত্রে সবচেয়ে অন্যতম প্রধান শর্তটা কি, যে এটা ফুলফিল করলে আমি $1,00,000 পাবো, এবং $1,00,000 এই ডাউন পেমেন্ট সহায়তা নেওয়ার পর আমাকে কি কি শর্ত পূরণের জন্য সবসময় একটা সজাগ এখানে থাকতে বিভিন্ন হবে শর্ত যে? আছে। প্রথমত আপনাকে কাউন্সেলিং এ যেতে হবে, তারপরে যেতে হবে আপনার ওই যে হোম বাইং এর জন্য হোম সিলেকশন, কোন ধরনের ইয়েতে যাচ্ছেন, তারপরে থাকতে হবে আপনার ইনকামের যে একটা লেভেল আছে, সেই লেভেলের মধ্যে পড়তে হবে। তারপরে এই বাড়িটা কেনার পরে আপনি কত বছর ওখানে থাকবেন, সবকিছু মিলিয়ে যে শর্তগুলো আছে, ওটা আমি এখানে এলাবোরেটলি বলতে চাচ্ছি না, অথবা বলার মতো ইয়েও নাই, সময়ও নাই। সুতরাং আপনারা একটা প্রোগ্রাম, এটা একটা লং প্রোগ্রাম, আপনি কাউন্সেলিং এ যেতে হবে। কেন কাউন্সেলিং এ যেতে হবে? যে আপনি কি কি করবেন তারা ওখানে বলে দেবে সবকিছু। তারপরে আপনাকে বলবে এই ডকুমেন্ট গুলো আপনি সংগ্রহ করেন। তারপরে তারা লোন প্রসেসিং থেকে শুরু করে তারা একটা ফুল প্যাকেজ দিবে। সুতরাং এটা একটা অত্যন্ত ভালো একটা প্রোগ্রাম। আমার মনে হয় এতে যারা এখনো বাড়ি কেনার স্বপ্ন দেখছেন, যে ফার্স্ট টাইম হোম বায়ার হিসেবে, তারা যদি ইনকাম লেভেলের মধ্যে পড়েন, মিডিয়ান ইনকাম লেভেল, কোন এরিয়াতে কিনছেন, সবকিছু মিলিয়ে আপনি যখন প্রোগ্রামটার মধ্যে এলিজিবল হবেন অর্থাৎ উপযুক্ততা গ্রহণ যোগ্য বিবেচিত হবেন, তখন কিন্তু আপনার জন্য একটা সুখবর। আর যেটা ওই বাড়িটা কেনার পরে আপনি কি করবেন সেটাও প্রোগ্রামে লেখা আছে। 15 বছর 10 বছর যা যা আছে আপনাকে পূরণ করতে হবে, কি কি শর্ত আছে সব পূরণ করতে হবে। শুধুমাত্র ওয়ান ফ্যামিলি না, ওয়ান ফ্যামিলি, কন্ডোমিনিয়াম, 2 ফ্যামিলি, 4 ফ্যামিলি পর্যন্ত বাড়ি এখানে আমরা প্রোগ্রাম দেখলাম যে অফার করা হয়েছে। এই ক্ষেত্রেও তো আপনার অফিস কাজ করছে, লোকজনকে সহযোগিতা দিচ্ছে। আমাদের অফিস, হ্যাঁ, সহায়তা করছে। আমাদের অফিস সহায়তা করছে, যেমন আমাদের অফিস সহায়তা করছে যে এই যে ইয়ের জন্য হোম ওনার
অ্যাসিস্ট্যান্স যেটা আছে, এই মর্গেজ অ্যাসিস্ট্যান্স, সেটার ব্যাপারেও আমরা সহায়তা করেছি এবং তাদের যে ডকুমেন্টেশন যা যা লাগে আমরা সহায়তা দিয়েছি এবং আশা করি আমরা আপনাদের কমিউনিটি হেল্প করতে পারবো ভবিষ্যতে ইনশাআল্লাহ। তো অনেক ধন্যবাদ সরোয়ার ভাই, আপনি অনেক মূল্যবান পরামর্শ এবং ইনফরমেশন আমাদের দর্শক শ্রোতার জন্য উপস্থাপন করেছেন। নিশ্চয়ই তারা উপকৃত হবে এবং প্রয়োজন হলে তাদের কাছ থেকে যদি আমরা এরপরে আরো কোনো আহ্বান জানি কিংবা অনুরোধ জানি, আপনার শরণাপন্ন আবার হব। আমি আপনাকে বিশ্ব বাংলা 24 টেলিভিশনের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ লাভলু ভাই। আমার আমি আসলে আশার বাণী শোনাতে চাই। আমাদের কমিউনিটির মধ্যে লোকজন কিন্তু একটা চিঠি পেলে কিন্তু বেশ ভয় পেয়ে যায়। সুতরাং আমার মনে হয় আপনারা ভয় পাবেন না, আমরা আছি আপনাদের সাথে। যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায় আমরা আপনাদেরকে সহায়তা দিতে রাজি আছি। আমি দেখেছি অনেকে একটা চিঠি নিয়ে আসেন, আইআরসি চিঠি পেলে থমকে যান, নিউ ইয়র্ক স্টেটের চিঠি পেলে তারা থমকে দাঁড়ান। আসলে লাভলু আনসার কিছুক্ষণ আগে বলেছেন যে বিভিন্ন জায়গায় মানুষের তথ্য চুরি হয়েছে। আরেকটা সাবধানতার বাণী আমি শোনাতে চাই, সেটা হচ্ছে যে আজকাল কিন্তু টেকনোলজির যুগ। আপনারা যে টেলিফোনের মাধ্যমে যে বিভিন্ন ধরনের অফার আসে, না জেনে হুট করে চাপ দিবেন না প্লিজ। এটা দিবেন না, কারণ এই যে আপনার হাতের কাছে যে একটা আইফোন আছে, সেই আইফোন থেকে কিন্তু আপনার সমস্ত তথ্য কিন্তু চুরি হয়ে যেতে পারে। এখন মনে করেন যে একটা লিঙ্ক আসলো যে এখানে চাপ দেন, আপনার $15,000 গ্র্যান্ট রেডি, এই ধরনের জিনিসগুলো আসে। এটা আসলে একটা বিখ্যাত স্ক্যাম। এগুলো বড় বড় স্ক্যাম, যারা কোটি কোটি মানুষকে সর্বশান্ত করে দিচ্ছে। আপনার একটা চাপের মাধ্যমে আপনি হয়তো সবকিছু হারিয়ে ফেলছেন। সুতরাং আমার অনুরোধ, আপনার না জেনে কোনো আননোন লিঙ্ক থেকে যদি এইরকম অফার আসে, আপনারা ওগুলো কিছু করবেন না। আপনারা দরকার হলে আমাদের সহায়তা নিতে পারেন এবং বিভিন্ন পরামর্শকের সাথে যোগাযোগ করতে পারেন। এই ধরনের স্ক্যামের মাধ্যমে কিন্তু অনেকেই ব্যাংক অ্যাকাউন্ট আমরা খবর পেয়েছি, আমাদের কাছে লোকজন আসছেন যে এই ধরনের স্ক্যামের মাধ্যমে তাদের ব্যাংক থেকে রাত্রে টাকা চলে গেছে, এই এই একটা মাত্র ভুল সিদ্ধান্তের জন্য, ভুল মুহূর্তের জন্য। সুতরাং আশা করব আপনারা যা যা করেন সব চিন্তা ভাবনা করে করেন। আর কাগজপত্রগুলো অত্যন্ত কি বলবেন, সাবধানতার সাথে রাখবেন। আর সতর্কতার যেটা সাথে। হচ্ছে এখন আপনারা যারা দম্পতি, স্বামী স্ত্রী, তারা কিন্তু ট্যাক্স ফাইল করার আগে তারা যদি যৌথ ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করেন সেটা সবচেয়ে ভালো হয়। কারণ আমরা অনেক সময় ফোন পেয়ে থাকি যে আমার হাজবেন্ড এসেছিলেন, উনি কি আমার ব্যাংক অ্যাকাউন্টটা, আমাদের যৌথ ব্যাংক অ্যাকাউন্টটা দিয়েছেন কিনা। আমার মনে হয় এই সমস্ত এই জটিলতা এড়ানোর জন্য আপনারা যারা যৌথ ফাইল করবেন তারা যৌথ ব্যাংক অ্যাকাউন্ট রাখবেন, যাতে দুজনেরই সমান অধিকার থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন আইআরএস কিন্তু সবাইকে সমান অধিকার দিচ্ছে। যখন আপনারা চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাচ্ছেন, আপনারা যখন স্টিমুলাস পেচ্ছেন, সব কিন্তু ভাগ ভাগ করে দিচ্ছে, দুটা চিঠি যাচ্ছে। সুতরাং আপনারা মনে রাখবেন যে দুটা চিঠি যাওয়া মানে আইআরএস মনে করছে আপনারা দুজনেই সমানভাবে দায়ী। সুতরাং আমার মনে হয় আপনাদের পারিবারিক অথবা দাম্পত্য কলহ যাতে না হয়, সেই জন্য আপনারা জয়েন্ট ফাইল করবেন এবং জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট রাখবেন। হ্যাঁ, যথার্থই বলেছেন সারোয়ার ভাই। ওই যে স্ক্যামের ব্যাপারে আমি অনেকগুলো ইনফরমেশন পেয়েছি ইতিমধ্যেই, যে এই ধরনের এই যে অফার আসছে যে এইখানে এই লিঙ্কে গেলেই $15,000 সে গ্র্যান্ট পেয়ে যাবে। তারপরে সে ওইটা পরে শুধু ব্যাংকে থেকে তার টাকাই নিয়ে যায়নি, তার ঠিকানা চেঞ্জ করে ওইটাতে ঠিকানা করে তার নামে ক্রেডিট কার্ড করছে এবং তার নামে বাড়ি ক্রয় করছে। একবারে সর্বশান্ত করে ফেলছে। অযথা একটা মানে হয়রানির মধ্যে, একটা হতাশার মধ্যে নিপতিত করছে। এরকম অনেক ভিকটিম আছে আমাদের কমিউনিটিতে। সুতরাং সবার সজাগ থাকা দরকার। এত সহজে কিন্তু যুক্তরাষ্ট্র কাউকে টাকা দেয় না। দেয়নি জি, ইতিপূর্বেও। সুতরাং এই এই ধরনের অফার দেওয়ার অর্থ হচ্ছে একটা প্রতারক চক্র আপনার অবশ্যই। সর্বনাশ করার একটা ফাঁদ পেতেছে। এবং এই জন্য কিন্তু এফবিআই সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা সোচ্চার রয়েছে, হাজার হাজার প্রতারককে গ্রেপ্তারও করেছে। কিন্তু তারপরেও বন্ধ থাকেনি। অসহায় সহজ সরল মানুষেরা মনে করে করুণার মধ্যে আছি তো, হয়তো সরকার আমাকে টাকা দিতে চায়। সরকার কোনোভাবেই টাকা দিবে না। আর যখন টাকা দিবে তখন কিন্তু সবাই জানতে পারে, তখন কংগ্রেসে বিল পাস হয়, প্রেসিডেন্ট সেটা স্বাক্ষর করে এবং জানাজানি অবশ্যই। হয়ে যায় যে হুম। এখন এত টাকার, এত ডলারের চেক আসবে। সুতরাং বিভ্রান্ত হবেন না, আর অত লোভী হবেন না।
লুবি হতে গিয়ে নিজের সর্বনাশ ডেকে আনবেন না। আর জি, পারতপক্ষে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার আগে সরোয়ার ভাই যেমন বলছেন, এই কমিউনিটিতে আমাদের সুপরিচিত যারা সিপিএ আছেন সরোয়ার ভাইয়ের মতো, তাদের শরণাপন্ন হন। তাদেরকে দরকার হইলে কল করুন অথবা তাদের অফিসে যান। তাদেরকে বলুন যে এই ধরনের অফার আসছে, আমি কি করব? এই ধরনের সতর্কতা অবলম্বন করবেন এবং সবাই প্রতারক চক্রের খপ্পর থেকে অবমুক্ত থাকবেন, মুক্ত থাকবেন সেই প্রত্যাশা করছি আমাদের এই বিশ্ব বাংলা 24 টেলিভিশনের এই আয়োজন থেকে। ধন্যবাদ সরোয়ার ভাই, আপনি এই অনুষ্ঠানে যোগদানের জন্য। আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ। আরেকটা জানাচ্ছি ছোট্ট কথা আমাদের। বলে দিতে চাই। গত বছর কিন্তু অনেকেই জি, স্টক মার্কেটে এবং বিটকয়েন মার্কেটে কিন্তু অনেক টাকা লেনদেন করেছেন। সুতরাং তারা যাতে স্টক মার্কেটের এবং বিটকয়েনের এই স্টেটমেন্ট গুলা তারা হাতের কাছে রাখেন, যে কারণ এগুলা যদি আপনি যদি প্রদর্শন না করেন, ট্যাক্স রিটার্নে যদি না বলেন, তাহলে কিন্তু আপনাদের ট্যাক্স রিটার্ন প্রসেসিং দেরি হতে পারে। দেরি, হ্যাঁ, দেরি হতে হবে। এটা অত্যন্ত মূল্যবান একটা কথা বলছেন। আসলে এইজন্যই তো আপনারা আছেন আমাদের সর্বাত্মক সহযোগিতার জন্য। এবং আমরাও আমাদের দর্শক শ্রোতাদের এসব সর্বশেষ আপডেট গুলো জানাতে চাই বিশ্ব বাংলা 24 টেলিভিশনের মাধ্যমে। সরোয়ার ভাই, আপনাকে ধন্যবাদ। আমি আমাদের দর্শক শ্রোতাদের আবার যে এই কয়েক ঘন্টা পরেই 21-এর প্রহর শুরু হবে। নিউ ইয়র্কেও জাতিসংঘের সামনে বেলা 1টা 1 মিনিট অর্থাৎ বাংলাদেশে 21-এর প্রথম প্রহরেই অনেক সংগঠন সেখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবে। এবং সেই আলোকে আরেকটা আমি জোর দিতে চাই, এবার 21শে ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার নিউ ইয়র্ক সময় বেলা 1:30টার সময় জ্যামাইকায় একটা এভিনিউ এর নাম লিটল বাংলাদেশ এভিনিউ পরিণত হবে। এটা অত্যন্ত একটা সুখবর এই শহীদ দিবসের সময়ে। এটা সেখানকার যে সিটি কাউন্সিলম্যান জেমস এফ জিনারু, তিনি এই রেজুলেশন পাশ করিয়েছেন গত বছর, যেটার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। একই সাথে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এবার অনেক বড় একটি ঘটনা ঘটছে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে আরিজোনা স্টেটে। যদিও সেই স্টেটের লোক সংখ্যা 5,000-এর বেশি নয়, প্রবাসীর সংখ্যা, কিন্তু তারা সেখানকার স্টেট গভর্নর, স্টেট পার্লামেন্ট এবং অন্তত 5টা সিটি থেকে রেজুলেশন করিয়েছেন 21শে ফেব্রুয়ারি যথাযথভাবে উদযাপনের জন্য। এটা অত্যন্ত বড় একটি সংবাদ আমাদের বাংলাদেশিদের জন্য, যারা বিশেষ করে যারা এই 21শে ফেব্রুয়ারি রক্তদানের দিনকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরিণত করেছেন। আরেকটা বিষয় আমি ইনফর্ম করতে চাই আমাদের দর্শক শ্রোতাদেরকে, যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী 23শে ফেব্রুয়ারি বুধবার নিউ ইয়র্কে আসছেন জাতিসংঘের মহাসচিব সহ পদস্থ কর্মকর্তাদের মিটিং এবং রোহিঙ্গা ইস্যুতেও কথা বলার জন্যে। তিনি 1 সপ্তাহের মতো নিউ ইয়র্কে অবস্থান করবেন। ডক্টর আব্দুল মোমেন আমাদের প্রবাসীদেরই একজন, প্রবাসীদের অহংকার। আমরা তার এই সফরকে স্বাগত জানাচ্ছি এবং আশা করব তিনি যে উদ্দেশ্যে আসছেন সেটা ফলপ্রসূ করতে তিনি যথাসাধ্য সোচ্চার এবং সরব থাকবেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে জাতিসংঘ সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ সম্পর্কে যে অপপ্রচার চালানো হচ্ছে একটি মিথ্যাবাদী মহল রাজনৈতিক অভিপ্রায় পূরণের জন্যে, সেসব বিষয়ে তিনি অবশ্যই জাতিসংঘকে আবার পরিষ্কার করবেন যে আসলে তারা যে প্রচারণা চালাচ্ছেন সেটা সত্য নয়, আসলে বাস্তবতা ভিন্ন। বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে চলছে। দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এই যুক্তরাষ্ট্রেও আমরা দেখি, এগুলোর বিচার হয় এবং যারা দুর্নীতি করে তাদেরও জেলে যেতে হয়। বাংলাদেশেও হচ্ছে এবং বাংলাদেশ সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। এবং জঙ্গিবাদ দমনে শেখ হাসিনা সরকারের যে সাহসী ভূমিকা তা সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রেও প্রশাসনও
ওই ডিসেম্বর মাসেই প্রশংসা করেছে বাংলাদেশের জঙ্গি দমনের ভূমিকাকে। সুতরাং সামগ্রিক ব্যাপারে প্রবাসীদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সরব থাকুন, সজাগ থাকুন। বাংলাদেশ এগিয়ে চলছে, সেই এগিয়ে চলার ধারাবাহিকতাকে অটুট রাখার জন্য নিজ নিজ এলাকার কংগ্রেসম্যান এবং যারা রাজনীতিক আছেন, নীতি নির্ধারণীতে আছেন বাইডেন প্রশাসনের, তাদের সাথে বাড়ান এবং তাদের সাথে সম্পর্ক মধুর করুন। তাহলেই বাংলাদেশ সম্পর্কে তাদের বিভ্রান্তি কেটে যাওয়ার পথ সুগম হবে। আজ আমি বিশ্ব বাংলা 24 টেলিভিশনের এই চতুর্থ পর্বের অনুষ্ঠান শেষ করছি এখানেই। সবাই ভালো থাকুন, সুখী এবং করোনা সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করুন।